আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, সম্প্রতি শাহবাগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের যে একটা সমাবেশ, সেই সমাবেশ থেকে অদ্ভুত একটি স্লোগান তোলা হয়েছে, আলু না গণভোট, গণভোট গণভোট। এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং মুখে মুখে এটা ফিরছে। তো আমি এখানে যে শিরোনামটি ব্যবহার করেছি, আলু না গণভোট, গণভোট গণভোট, এটা নিয়ে কথা বলবো। কিন্তু যেটা আমি আশঙ্কা করছি সেটা হলো খুব দ্রুত আরেকটি স্লোগান চালু হবে, পিঁয়াজ না গণভোট। সবাই বলবে পিঁয়াজ পিঁয়াজ পিঁয়াজ। কারণটা কি? আপনারা এর আগে দেখেছেন যে বিএনপির চেয়ারপারসন, মূলত এখন কার্যনির্বাহী চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তো তার সঙ্গে জামাতের এবং এনসিপির অনেক নেতার যে প্রকাশ্য মতবিরোধ, এটা একেবারে সামনে চলে এসেছে। তো যেহেতু তিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, কাজেই তাকে যদি হতোদ্যম করা যায়, তাকে যদি অসম্মানিত করা যায়, বেইজ্জতি করা যায় এবং তাকে নিয়ে নানা রকম ন্যারেটিভ তৈরি করা যায়, তাহলে পুরো বিএনপির মনোবল ভেঙে দেওয়া সম্ভব, বিএনপিকে উত্তেজিত করা সম্ভব। এবং এই সময় বিএনপির নেতারা উত্তেজিত হয়ে যদি কোনো কর্মকাণ্ড ঘটান, তাহলে যারা এই কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য পোয়াবারও হয়ে যায়। ইতিপূর্বে আমরা টিনের ছেলে কাউয়া, তারেক আমার, ঢ্যাস ঢ্যাস ঢ্যাস, আপনারা জানেন, মুখস্থ হয়ে গেছে। 1 2 3, মানে 1 2 3 4 তারেক রহমানের ঢ্যাস 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 মার। তো এগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে কখনোই ছিল না। আর এই কাজ করার ফলে কি হলো, আবার জনাব তারেক রহমান সাহেবের যারা লোকজন আছে তারা আবার একই কথা, তারেক রহমানের সমপর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান, তো যে অসম্মান তারেক রহমান সাহেবকে করা হয়েছে, ঠিক একইভাবে জনাব ডক্টর শফিকুর রহমান তাকে নিয়ে এক এক ধরনের অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হয়েছে। এরপরে ওটা আর হয়নি, বন্ধ হয়েছে। কিন্তু ক্ষতি যা হওয়ার জামাতের আমির এবং জনাব তারেক রহমান সাহেবের, কিংবা জামাতের রাজনীতির বা বিএনপি রাজনীতির, সেই ক্ষতিটা কিন্তু হয়ে গেছে। তো রাজনীতির যে স্বাভাবিক পথ পরিক্রমা, এখানে যে সৌজন্যতা, শালীনতা, এর সঙ্গে ব্যঙ্গ, বিদ্রুপ, খোঁচা দেওয়া, এই জিনিসগুলো থাকবে। এটা উইনস্টন চার্চিল বলেন, ইন্দিরা গান্ধী বলেন, জর্জ ওয়াশিংটন বলেন, রোনাল্ড রিগান বলেন, কিংবা আব্রাহাম লিঙ্কন বলেন, তারা সবসময় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অসাধারণ সব কৌতুক করেছেন, ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছেন। কিন্তু শালীনতার মধ্যে থেকে, শিক্ষা এবং দীক্ষার মধ্যে, ফলে এটা একটা ইতিহাস হয়ে গেছে এবং সেগুলো লিখিত আছে এবং এখন সেগুলো আবার নতুন করে ভাসছে। কিন্তু বাস্তবতা হলো যে এই জমানাতে যে অশ্লীল এবং অশ্রাব্যতা, এটা কখনো লিখিত থাকবে না, এটা কখনো লেখা সম্ভব না, কিন্তু এটা মানুষের মস্তিষ্কে অশ্লীলতা এবং অশ্রাব্যতার দলিল রূপে এই যুগে রাজনীতিকে যেভাবে প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত করে তুলবে, তার দায় আমরা কেউ কিন্তু এড়াতে পারবো না। তো যেটা বলছিলাম যে জামাত এবং বিএনপির দীর্ঘদিনের সখ্যতা এবং এ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যে পারিবারিক সম্পর্কটা ছিল, সেটা এখন আর নেই এবং দিন যত যাচ্ছে এটা রীতিমতো যুদ্ধংদেহী হয়ে পড়ছে। আর এই সুযোগে আওয়ামী লীগ ঢুকে পড়বে, হয়তো বিএনপির সঙ্গে, হয়তো জামাতের সঙ্গে, এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো যে ক্ষমতার ভারসাম্যটা এখন বাংলাদেশে তৈরি হওয়ার মতো নয়। বিএনপি যদি একা চলে, তাহলে বেশিরভাগ লোক জামাতের সঙ্গে বিরোধী দল হিসেবে চলে যাবে এবং এটা একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হবে। ওটা বিএনপি সেই ভার বহন করতে পারবে না। আবার যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, এটা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে, তো রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ার পর বিএনপিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা জামাতের থাকবে না। বরং এই গত 14 মাসে জামাত এবং তাদের সমর্থিত যারা লোকজন রয়েছে, তারা যতটুকু সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে, রাজনীতি থেকে, প্রতিটি জিনিস বিএনপি একেবারে কড়াই ঘণ্টায় যেটিগুলো চিপড়িয়ে তারা যেভাবে আদর করে, সোহাগ করে জামাতের কাছ থেকে তারা আদায় করে নেবে, জামাত বুঝতে পারবে যে বাঘে যদি গাল চাটে তাহলে গালের অবস্থা
কেমন হয়, বাঘে যদি পিঠ চাটা দেয় বাঘের জিব্বা দিয়ে, তাহলে কী অবস্থা হয়, এটা বুঝতে পারে বিএনপিও বুঝতে পারে, জামাতও বুঝতে পারে। ফলে কি হলো না, এখানে এই বিরোধটি থামবার নয়। যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, আর যে কোনো মূল্যে জামাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে দেওয়া যাবে না। এই দুটো লক্ষ্য নিয়ে বিএনপি এবং জামাত যে এগুচ্ছে, আর সেখানে আগামীতে সঙ্গতের কারণে পাওয়ার ফ্যাক্টর হিসেবে ক্ষমতা যাওয়ার জন্য অথবা রাজপথে টেকার জন্য আওয়ামী লীগের লোকজন, সেটা যে শেখ হাসিনা হতে হবে নট লাইক দ্যাট, আওয়ামী লীগের ভোটার লোকজন, এটা উভয় পক্ষের নৈকট্য খুবই আকর্ষণীয়। যদি জামাত অর্থাৎ এই মুহূর্তে ইলেকশন না হয়, রাজনৈতিক অবস্থা এরকম বিশৃঙ্খল থাকে, জামাত এবং বিএনপি যদি রাজপথে থাকে, তাহলেও আওয়ামী লীগকে নিয়ে টানাটানি হবে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো, নামানো, ব্যাধিগ্রস্ত রাখা, বিএনপির যারা প্রতিপক্ষ থাকবে সংসদের বাইরে, তারা আওয়ামী লীগের সাহায্য নেবে। এর বাইরে অন্য কোনো রাজনীতির সমীকরণ নেই এই বাংলায়, এটি বাস্তবতা। তো এরই ধারাবাহিকতা বিরোধ ক্রমশ তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। আপনারা জানেন যে গণভোট নিয়ে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে, এবং সরকার এখন যে অবস্থা আছে, তাদের আসলে বিএনপির কোঅপারেশন ছাড়া, সহযোগিতা ছাড়া তাদের আসলে সাস্টেন করা সম্ভব নয়, নিরাপদ প্রস্থান সম্ভব নয়, একটা মিনিট তারা মুভ করতে পারবে না। আবার জামাতের সাথে তারা সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে না। ফলে আমি এই মুহূর্তে যখন এই ভিডিওটা করছি, তখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেননি। উনি কী ভাষণ দেবেন আমি জানি না। তো ওনার ভাষণ অন্য সবারের মতো বা অন্যবারের মতো যেটা হবে, সেটা হলো যদি, কিন্তু, ফুল স্টপ, ডট, সেমিকলন, প্রশ্নবোধক ইত্যাদি সহকারে একটা জগা খিচুড়ি, যা কিনা ওনার যে ইমেজ, সেই ইমেজটাকে আরও আলু ভর্তা বানিয়ে ফেলবে। এটা আমি আগেই বলে দিলাম এখানে। কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেটা হলো রাজনীতির যে শিষ্টাচার, সেই শিষ্টাচারটি মানে একটা জঘন্য পর্যায়ে চলে গেছে। যেহেতু মানে এই গণভোটের ইস্যুটা চলে এসছে এবং এই সমস্যাটা তৈরি করেছে জনাব আলী রিয়াজ এবং তার ঐক্যমত্য কমিশন, এখন এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে হচ্ছে, দায় দায়িত্ব বিএনপি এবং জামাতকে বহন করতে হচ্ছে। এবং এখানে সংস্কার, বিচার মানে শেখ হাসিনার বিচার এবং গণভোট, এই তিনটি ইস্যু সেটেল করা যাচ্ছে না। তো বিএনপি তারা বলছে যে ঠিক আছে, গণভোট হতে পারে, এটা নির্বাচনের দিন, এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। আবার এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া জামাতের পক্ষে সম্ভব নয়। ফলে এই গণভোট নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে বিতণ্ডা চলছে। তার প্রেক্ষিতে জনাব তারেক রহমান তার নেতাকর্মীদেরকে তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে এই মুহূর্তে দেশে পেঁয়াজের সরবরাহ নেই, আলুর সরবরাহ নেই, গার্মেন্টস, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। কাজেই গণভোটে যে টাকাটা খরচ করবে, সেই টাকাটা দিয়ে যদি এই আলু পেঁয়াজ সংরক্ষণ, কৃষকদেরকে বাঁচানো এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর এতে করে জামাতের লোকজন ভীষণ খেপেছেন, ইসলামী দলগুলো ভীষণ খেপেছে। তাদের বক্তব্য হলো, এটা কোনো কথা হলো? গণভোটের সঙ্গে আলুর কোনো তুলনা হলো? আচ্ছা ঠিক আছে, যখন তুলনা করা হলো, তখন তারাও এটাকে খুব জিদ হিসাবে নিল। ঠিক অনেকটা ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ওইরকম। এখন গণভোট না আলু, তারা বলতেছে গণভোট গণভোট গণভোট। ভালো কথা, আলুর সঙ্গে মানে এখানে যে আলু মানে পটেটো বা চিপস, ক্র্যাকার্স, এই জিনিসগুলোকে মূলত তারেক রহমান সাহেবের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে দ্য পটেটো মিনস দ্য পটেটো চিপস, দ্য পটেটো ভর্তা, গোল আলু ভর্তা, ম্যাশ, তারপরে শেষে আলু দিয়ে যেগুলো তৈরি হয় ক্র্যাকার্স, সব মিলিয়ে মানে বলা হচ্ছে যে আলু বলতে এখানে আসলে ব্যক্তি তারেক রহমান সাহেবের আলু না গণভোট, পেঁয়াজ না গণভোট, কথাবার্তা, আচার আচরণ। কাজেই সেই আলু অর্থাৎ তারেক রহমান না গণভোট, সবাই বলছে গণভোট গণভোট। আচ্ছা গেল, এটা তো বিএনপি যারা লোকজন আছে তারাও তো বুঝে, তারাও বলবে যে পেঁয়াজ না গণভোট, সবাই বলবে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ। তো এখানে গণভোট বলতে যেটা বোঝাবে, জামাতকে গণভোট বুঝাবে, আর পেঁয়াজ বলতে যেটা বোঝাবে সেটা হলো পেঁয়াজের ঝাঁজ, পেঁয়াজের ভাঁজ এবং পেঁয়াজের গঠন প্রণালী। এটাকে তারা বলবে যে এটা রাজনীতি, এর সঙ্গে জনগণের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা লুকায়িত আছে। পেঁয়াজের ভেতরে যেভাবে অনেক কিছু লুকায়িত থাকে, এবং পেঁয়াজ একটা জটিল, যাকে বলা হয় আলুর চাইতে জটিল একটা, যাকে মানে বলা হয় এগ্রিকালচারাল প্রোডাক্ট, ঔষধি প্রোডাক্ট।
তো ওটা যেমন কার্বোহাইড্রেট, আর এখানে এটা একেবারে রীতিমতো মানে মেডিকেটেড এগ্রিকালচারাল প্রোডাক্ট। তো এটা নিয়ে বিএনপি খুব দ্রুত দেখবেন 2-1 দিনের মধ্যেই তারা বলা শুরু করবে পিঁয়াজ না গণভোট, পিঁয়াজ পিঁয়াজ পিঁয়াজ। ফলে কি হলো দেখেন। আর এই যে আজকের যে পরিবেশ, রাজনীতির যে হট্টগোল, এই হট্টগোলটা আলু এবং পেঁয়াজের ধাক্কাধাক্কিতে মূলত বিএনপি এবং জামাতকে যেভাবে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং রাজনীতি থেকে যেভাবে সব কিছু যা কিছু কল্যাণকর সৌজন্যময় তা যেভাবে নির্বাসনে যাচ্ছে, তা আমাদেরকে কোথায় নিয়ে যাবে আগামী দিনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।